নমস্কার বন্ধুরা, মন্ডল ক্লাসেস WBCS এ সবাইকেই স্বাগত জানাই। আমাদের আজকের এই ক্লাসটা হচ্ছে বৈদিক সিভিলাইজেশন নিয়ে। গত ক্লাসে আমরা দেখেছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং তার আগের ক্লাসে আমরা দেখেছি প্রি হিস্ট্রি অফ ইন্ডিয়া। A to Z সিস্টেমেটিক্যালি আমরা কিন্তু আলোচনা করেছি। তোমরা সেই ক্লাসগুলো আগে দেখে নাও, তারপরে এই ক্লাসটা দেখবে, তবেই তোমরা কিন্তু এটা বুঝতে পারবে। চলো আজকে আমরা শুরু করি আমাদের বৈদিক সিভিলাইজেশন। তো তোমরা জানো যে আমাদের ফার্স্ট ক্লাসে অর্থাৎ প্রি হিস্ট্রি অফ ইন্ডিয়ার ক্লাসে আমরা একটা জিওলজিক্যাল টাইম স্কেল দেখেছিলাম যে কোন সময়কাল থেকে কোন সময়কালটাকে কি বলা হয়, বৈদিক সিভিলাইজেশন কোন যুগে আসছে, সেই সময়টাকে কি বলা হতো, এই সমস্তগুলো আমরা ইন ডিটেলস দেখেছিলাম। দেখো, আমাদের যদি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলতে হয় বা সেটা আমরা ধরে নিই সাধারণত আমাদের 2600 BCE থেকে মোটামুটিভাবে আমরা 1700 BCE পর্যন্ত ইন্দাস ভ্যালির সময়কালটাকে আমরা ধরে থাকি। ওকে, এবং এই সময়টাকে আমরা সাধারণত ব্রোঞ্জ এজ বলে থাকি। কি বলে থাকি এই সময়টাকে? সাধারণত আমরা ব্রোঞ্জ এজ বলে থাকি। এবং এটি কোন এপোচের মধ্যে পড়ছে? এটি কিন্তু হলোসিন এপোচের মধ্যে পড়ছে। ওকে, আমরা এই সমস্ত, তোমরা যদি এপস, এরা, পিরিয়ড, এই সমস্তগুলো যদি তোমরা জানতে চাও, অবশ্যই প্রি হিস্ট্রি অফ ইন্ডিয়ার ক্লাসটা দেখো, সেখানে কিন্তু ইন ডিটেলসে বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখলাম কি যে 2600 থেকে 1700 খ্রিস্টাব্দের BC পূর্বে এই সময় কি হয়েছিল, আমাদের ভারতীয় উপমহাদেশের এই সাইডটাতে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্টে সিন্ধু নদীর অববাহিকায়, এবং সিন্ধু নদীর অববাহিকা ছাড়াও সেখান থেকে দূরবর্তী স্থানেও আমরা দেখতে পাচ্ছি কি একটা উন্নত নগরকেন্দ্রিক সভ্যতার আবির্ভাব হয়েছিল। সেই সিন্ধু সভ্যতার ধ্বংসের মোটামুটি 200-300 বছর পরে আমরা কি দেখতে পাই, ঠিক একই অঞ্চলে আমরা দেখতে পাই আর একটা সভ্যতার আবির্ভাব হয়। এবং উল্লেখযোগ্যভাবেই মাথায় রাখতে হবে, এই বৈদিক সভ্যতা বা বৈদিক সিভিলাইজেশনটা কিন্তু গ্রামীণ সভ্যতা ছিল। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সঙ্গে আমরা বৈদিক সভ্যতার কি পার্থক্য দেখতে পেলাম? আমরা বৈদিক সভ্যতার পার্থক্য দেখতে পেলাম যে বৈদিক সভ্যতা কিন্তু গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল, গ্রামীণ সভ্যতা ছিল। অর্থাৎ আমরা বৈদিক সিভিলাইজেশনের যদি টাইমকালটা দেখে নেই, আমরা টাইমকালটা কি দেখব, যে আনুমানিক আমাদের দেখতে পাচ্ছি 2600 BCE থেকে শুরু করে 1700 BCE পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের IVC। এবং তারই মোটামুটি 200 বছরের পর 1500 খ্রিস্টাব্দ থেকে ঠিক একই এরিয়াতে আমরা দেখতে পাই আরও একটি নতুন সভ্যতার আবির্ভাব হয়। সেই সভ্যতাটা হচ্ছে বৈদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা, এবং এটি টানা 1000 বছর চলবে, 500 BCE পর্যন্ত থাকবে। এবং এখানে আমরা দুটো ভাগ দেখতে পাই, একটা দেখতে পাই ঋগ বেদিক পিরিয়ড, আর একটা দেখতে পাই লেটার বেদিক পিরিয়ড। আজকের আলোচনা আমরা এই ঋগ্বেদিক পিরিয়ড এবং লেটার বেদিক পিরিয়ডেই সীমাবদ্ধ রাখবো। বলতে গেলে আমরা A to Z কভার করব। এখানে চলে আসবে তোমাদের বৈদিক লিটারেচার, যেটা আমাদের খুবই ভালোভাবে পড়তে হবে, এবং ঋগ্বেদিক এজের সোসাইটি কেমন ছিল, ইকোনমি কেমন ছিল, এগ্রিকালচার কেমন ছিল, সেই সময় রিলিজিয়ান কেমন ছিল, কোন কোন গডের প্রাধান্য ছিল, সমাজ ব্যবস্থা কীরকম ছিল, নারীদের অবস্থান কীরকম ছিল, সেই ঋগ্বেদিক থেকে লেটার বেদিক যখন আমরা দেখতে একটা ট্রানজিশনাল হচ্ছে, ঠিক সেই সময় কীরকমভাবে সমাজ পরিবর্তন হচ্ছে, ইকোনমি পরিবর্তন হচ্ছে, এগ্রিকালচার পরিবর্তন হচ্ছে, এভরিথিং, মানুষের জীবনযাত্রা কীভাবে পরিবর্তন হচ্ছে, এই সমস্তগুলো নিয়েই কিন্তু আমরা পড়ব। তো প্রথমে আমাদের বলার যেটা, যে একে আমরা বৈদিক সিভিলাইজেশনটা কেন বলছি। দেখো, আমরা যখন হিস্ট্রি পড়ি তখন আমরা কি বলেছিলাম, ফার্স্ট ক্লাসে তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু আমি হিস্ট্রিটাকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি, একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি, এবং আরেকটা হচ্ছে অ্যানিসিয়েন্ট হিস্ট্রি। ওকে, সো প্রি হিস্ট্রির কথা যদি আমরা এখানে বলে থাকি, প্রি হিস্ট্রিতে আমরা কি দেখেছিলাম? প্রি হিস্ট্রিতে আমরা দেখেছিলাম যে সেখানে শুধু ফসিলসের এক্সিস্টেন্ট আমরা পাই, এবং তার সঙ্গে কোনো রকম কিন্তু লিটারেচার বা রিটেন ডকুমেন্ট কিন্তু আমরা সেই যুগের পাই না। সেখানে শুধুমাত্র আমরা ফসিল থেকেই আমরা সেই সময়কার ইতিহাসগুলো জানার চেষ্টা করি।
ঠিক এরপরে আমরা দেখেছিলাম প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রিতে আমরা কি দেখেছিলাম যে এখানে আমরা কি পাই, এখানে তো ফসিলস পাই এবং তার সঙ্গে কিন্তু আমরা রিটেন এভিডেন্স পাই, লিটারেচার পাই, রিটেন ডকুমেন্ট পাই, রিটেন টেক্সট পাই। সেখান থেকে কিন্তু আমরা জানার চেষ্টা করি। কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে প্রোটো হিস্ট্রি আর প্রি হিস্ট্রির মধ্যে এইটা যে এখানে শুধু ফসিলস পাওয়া যায়, কিন্তু এখানেও শুধু ফসিলস তো পাওয়া যায় এবং তার সঙ্গে রিটেন ডকুমেন্টও পাওয়া যায়, কিন্তু রিটেন ডকুমেন্ট পেয়ে কিন্তু কোনো লাভ হয় না, কারণ এই রিটেন ডকুমেন্টগুলোকে আমরা বুঝতে পারি না, এখনও আমাদের পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এই প্রোটো হিস্ট্রির সময়কালটা মোটামুটি সিন্ধু সভ্যতায় লাস্ট, এরপরে যখন বৈদিক সিভিলাইজেশন চলে আসবে তখন কিন্তু আমরা এখানে ফসিলস তো পাচ্ছি এবং তার সঙ্গে কিন্তু রিটেন ডকুমেন্ট পাই। যেমন বৈদিক সিভিলাইজেশনের আমরা পুরোটা জানতে পেরেছি কিভাবে, আমরা বেদ থেকে জানতে পেরেছি। কিভাবে জানতে পেরেছি? বেদ থেকে জানতে পেরেছি। অর্থাৎ বেদ থেকে আমরা জানতে পেরেছি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই বৈদিক লিটারেচার থেকে আমরা জানতে পেরেছি যে এই সময় অর্থাৎ 1500 বিসি থেকে মোটামুটি 500 বিসিই পর্যন্ত এই সময়টাতে আমাদের ইন্দাসের যে সপ্তসিন্ধু অঞ্চল এবং তার পরবর্তী যুগে আরও আমাদের তোমাদের সাউথ ইস্টার্ন সাউথ ইস্ট ওয়ার্ল্ডের দিকে একটা গ্রামীণ সভ্যতার আবির্ভাব হয়েছিল। এই জন্য যেহেতু আমরা এই সভ্যতার কথা বৈদিক লিটারেচার থেকে প্রতিষ্ঠা করতে পারি, এই জন্যই কিন্তু আমরা এই সিভিলাইজেশনটাকে মূলত বৈদিক সিভিলাইজেশন বলে থাকি বা বৈদিক এজ বলে থাকি। ওকে, এবার প্রশ্নটা হচ্ছে আমাদের যে বৈদিক সিভিলাইজেশনের যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা কে ছিলেন? দেখো, তারা আমরা জানি যে তারা কিন্তু আরিয়ান্স ছিলেন। কে ছিলেন? তারা কিন্তু আর্য ছিলেন। এবং এই আরিয়ান্সটা কিন্তু আমাদের বিভিন্ন, এবং এই আরিয়ান্সরা কোত্থেকে এসেছিল এইটাই কিন্তু একটা ডিবেটের বিষয় কিন্তু আমরা ম্যাক্স মুলার যে তত্ত্বটা দিয়েছিল সর্বপ্রেক্ষা আমরা সেই তত্ত্বটার উপরেই কিন্তু বেশি ডিপেন্ড করি। এবং ম্যাক্স মুলার যে তথ্যটা দিয়েছিল সেই তত্ত্বটা কি? সেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া থেকে কিন্তু আমাদের এই আরিয়ান্সরা এসেছিল, সেন্ট্রাল এশিয়া থেকে। ওকে, সো এটা ছিল জাস্ট বেসিক। এবার আমরা শুরু করি। দেখো, বৈদিক সিভিলাইজেশন যদি আমরা দেখতে পাই, এখান থেকে আমরা কিন্তু টাইম পিরিয়ডটা দেখে নেব যে 1500 বিসি থেকে 500 বিসি পর্যন্ত ছিল। এবং এখানে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারছি। 1500 বিসি থেকে 1000 বিসিটাকে আমরা ঋগ বৈদিক এক পিরিয়ড বলছি বা প্রথম যুগের আমরা সেটাকে বলছি, এবং পরবর্তীটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ বা লেটার বৈদিক পিরিয়ড। এবং এই বৈদিক সিভিলাইজেশনে যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা আরিয়ান্স ছিলেন। এই আরিয়ান্সটা কোত্থেকে এসেছিলেন? অনেক ঐতিহাসিক, অনেক এক্সপার্ট অনেক তথ্য দিয়েছেন, কিন্তু আমরা ম্যাক্স মুলারের তত্ত্বটাকেই সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মনে করব। ইনি বলেছিলেন যে সেন্ট্রাল এশিয়া থেকে এই আরিয়ান্সরা আমাদের ভারতবর্ষে অর্থাৎ সপ্তসিন্ধু এই রিজিয়নটাতে প্রথমে তারা ইনভেট করেছিল। ঠিক আছে, এই রিজিয়নটাতে তারা কি করেছিল? ইনভেট করেছিল। এবং ইনভেটের কথা যদি আমরা দেখতে পাই, এবং এখানে তারা প্রথমে যখন আমাদের নর্থ ওয়েস্টার্ন যে ফ্রন্টিয়ার আছে সেখান থেকে যখন আসছিলেন, তখন কিন্তু তারা প্রথমের দিকেই এখানে সপ্তসিন্ধু অর্থাৎ সিন্ধু নদী এবং তার যে উপনদীগুলো আছে এই এরিয়াটাতে, এই অববাহিকাটাতে তারা কিন্তু বসবাস স্থাপন করেন। বিশেষত মাথায় রাখবে, এটা কিন্তু পাঞ্জাব রিজিয়নে তারা কিন্তু বসবাসটা স্থাপন করেন প্রথম দিকে, মানে ঋগ বৈদিক আরিয়ান্সরা। ঠিক আছে, ঋগ বৈদিক যুগে আরিয়ান্সরা কিন্তু এইভাবে করে। এবং যত তারা দিন যাবে তত আমরা দেখতে পাবো যে প্রথমে যদি আমাদের দেখতে পাই এই সপ্তসিন্ধু অঞ্চলটা, অর্থাৎ এই অঞ্চলটাতে তারা যদি প্রথম দিকে বসবাস করে, কিন্তু তারপরে আমরা কি দেখতে পাবো, যত সময় এগোবে সময়ের সাথে সাথে কিন্তু তারা এই দিকে কিন্তু তারা বিস্তার করবে। ঠিক আছে, এদিকে তারা বিস্তার করবে ধীরে ধীরে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যেটা কি দেখবো যে এই আরিয়ান্সরা, তাহলে তোমরা বুঝতে পারলে খুব সিম্পলভাবে আমি যেটা বোঝালাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে তারা কারা ছিল, কোত্থেকে এসেছিল, কোন অঞ্চলে তারা সভ্যতাটা আবিষ্কার করে মানে প্রতিষ্ঠা করেছিল। এরপরে আমরা দেখব এই ঋগ্বেদিক আরিয়ান্সদের সোশ্যাল লাইফ কেমন ছিল। ঋগ্বেদিক আরিয়ান্সের মাথায় রাখবে, আমরা টু দি পয়েন্ট কিন্তু এখানে আলোচনা করছি এবং তার সঙ্গে কনসেপ্ট। বিষয়টা কীরকম ছিল যে এই সময় আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল লাইফ যদি আমরা ঋগ্বেদিক পিপলদের বলতে পারি, তাহলে কিন্তু এই সমাজটা অর্থাৎ ঋগ্বৈদিক যুগের সমাজ কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ ছিল। অর্থাৎ এখানে পুরুষদের আধিপত্য ছিল। একটা সংসারে ফাদার ডমিনেট করতো। ঠিক আছে, ফাদার্স ডমিনেটিং। এরপরে আমরা লক্ষ্য করব যে ঋগ্বৈদিক সভ্যতার সোশ্যাল স্ট্রাকচারটা কেমন ছিল। সোশ্যাল স্ট্রাকচার ছিল সব থেকে ছোট যেটা ইউনিট সেটা হচ্ছে ফ্যামিলি, এবং এই ফ্যামিলির হেড ছিল কে? ফাদার। এবং এরকম কয়েকটা ফ্যামিলি মিলে তৈরি হতো গ্রাম, এবং তার যে হেড তাকে বলা হতো গ্রামিণী। এরকম কয়েকটা গ্রাম মিলে তৈরি হতো বিষ, তাদেরকে যে হেড তাকে বলা হতো বিষপতি। এরকম কয়েকটা বিষ মিলে তৈরি হতো জন, এবং তাদের
যে হেড, তাদের যে হেড তাকে বলা হলো জনপতি। মাথায় রাখবে ঋগ্বেদিক এজে অর্থাৎ 1500 থেকে 1000 বিসির মধ্যে এই জনটাই কিন্তু সর্ববৃহৎ ইউনিট ছিল সোশ্যাল স্ট্রাকচারের। ঠিক আছে, আমরা পরবর্তী বৈদিক যুগে দেখব এই জনগুলো ভেঙে না, জনগুলো জোড়া লেগে লেগে আরও বড় মহাজন পদ তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মাথায় রাখবে, এটা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার। যেমন এরকম এখন আমরা যেরকম পরিবার, গ্রাম, তারপরে আমাদের থানা, জেলা, তারপরে রাজ্য, দেশ, এরকম কিন্তু তখনও এরকম ছিল, গ্রাম 20 জনা। ঠিক আছে, মাথায় রাখবে বিষয়গুলো। এরপরে আমরা কি দেখব, যে এই সমাজে ঋগ্বেদিক সমাজে অর্থাৎ ঋগ্বেদিক সমাজে আমরা দেখতে পাই ইম্পর্টেন্ট দুটো কাউন্সিল ছিল। কি কাউন্সিল? একটা হচ্ছে সভা, একটা হচ্ছে সমিতি। এই সভার কে ছিল, এই সভাটা কিন্তু ছিল গ্রুপ অফ সিনিয়র পিপল এবং সমিতিটা ছিল গ্রুপ অফ কমন পিপল। আমাদের বর্তমানে যখন লোকসভা এবং রাজ্যসভা আছে, যেরকম রাজ্যসভাতে আমাদের সিনিয়র পিপলগুলো যায়, সেরকম কিন্তু তখন তারা এই সভাটা এবং সমিতি বলতে এটা কিন্তু হাউস অফ কমন বলা যেতে পারে। কমন পিপলের জন্য যে প্রতিষ্ঠান বলতে পারো বা কাউন্সিল বলতে পারো, যেখানে সমাজের ইম্পর্টেন্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতো, যে কোনো আলোচনা বলতে পারো, প্ল্যানিং বলতে পারো, সব কিছু কিন্তু এই দুটো সময় এই কাউন্সিলে কিন্তু সেই সময় হতো। সোসাইটি, এই সময় সোসাইটি কি ছিল? সোসাইটি 4টে ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। মাথায় রাখবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং বারবার এই জিনিসটা মাথায় রাখবে, বৈদিক যুগে কিন্তু এই যে সোশ্যাল ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু শুধুমাত্র বেসড অন ওয়ার্ক ছিল, নট বেসড অন বার্থ। এটা কিন্তু জন্মসূত্রে ছিল না, অর্থাৎ শূদ্রের ছেলে শূদ্রই হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হবে, এরকম কিন্তু একদমই ছিল না ঋগ্বেদিক পিরিয়ডে। আই রিপিট, একদমই কিন্তু ছিল না। ঠিক আছে, এরকমও ইনস্ট্যান্স আমরা দেখতে পাই বিভিন্ন বেদে, সেখানে কি একটা পিতার 4জন ছেলে, চারটে তোমাদের বলতে পারো প্রফেশন তারা ইউজ করছে, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র। ওকে, মাথায় রাখবে। এবং কিন্তু আমরা যখন পরবর্তী যুগে দেখতে যাব, আমরা যখন লেটার বেদিক এজে আমরা যখন চলে যাব, তখন আমরা দেখব এই যে ভাগটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ভাগটাই কিন্তু ধীরে ধীরে তখন কিন্তু বেসড অফ ওয়ার্ক না হয়ে বেসড অন বার্থে চলে যাবে। ঠিক আছে, মাথায় রাখছো তাহলে আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা কেমন ছিল সেই সময়। নেক্সট আমরা ফ্যাক্টস যদি কিছু এখান থেকে দেখে নেই, যে এখানে এই সময় কিন্তু কোনো পর্দা প্রথা ছিল না। ঠিক আছে, ফিমেলসদের একটা রেসপেক্টেড পজিশন ছিল, তাদের ইম্পর্টেন্স কিন্তু ছিল এই সময়। ঠিক আছে, অপলা, গার্গী, মৈত্র, এই সমস্ত ইম্পর্টেন্ট নারীরা কিন্তু এই ঋগ্বৈদিক এজে তারা কিন্তু তাদের অবস্থান কিন্তু ছিল। এবং এই সময় স্লেভারি কিন্তু এই সময় ফ্যামিলিয়ার ছিল, কিন্তু মাথায় রাখবে নো চাইল্ড ম্যারেজ, কোনো রকম কিন্তু এই সময় চাইল্ড ম্যারেজ ছিল না। কনফ্লিক্ট অফ আরিয়ান্স, এই আরিয়ান্সরা যে এসেছিল ভারতবর্ষে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তাদের দ্বন্দ্বটা কার কার সঙ্গে ছিল? মূলত তাদের দ্বন্দ্বটা প্রি আরিয়ান্সদের জন্য ছিল। এই প্রি আরিয়ান্সদের তারা কি বলতো, দাসাস বলতো বা দাসাইস বলতো। ঠিক আছে, দস্যু টাইপের এটা ইউজ করতো। এবং এই প্রি আরিয়ান্স যেটা ছিল, অর্থাৎ এখানে আরিয়ান্সদের আগে যারা ছিল তারা কিন্তু একটু এই আরিয়ান্সরা কিছু কিছু ফর্সা টাইপের ছিল। ঠিক আছে, এবং প্রি আরিয়ান্স বলতে এরা অনার্য বোঝায়, অর্থাৎ তখনকার যে ভারতবর্ষের প্রাচীন নাগরিকরা ছিল, অধিবাসীরা ছিল, তাদেরকে তারা অনার্য বলতো, এবং এরা একটু ময়লা ছিল, এবং আরিয়ান্সরা কি ছিল, ফর্সা ছিল। ঠিক আছে, তো এদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই থাকতো। এবং আরেকটা অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাই যে আরিয়ান্সরা কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু তারা যুদ্ধ বিগ্রহে একটু লিপ্ত থাকতো, কারণ এই সময় আরিয়ান্সের মধ্যেই অনেকগুলো ক্ল্যান ছিল, এই ক্ল্যানদের মধ্যে কখনো কখনো কিন্তু যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। ঠিক আছে, এবং আমরা দেখতে পাই যে ব্যাটল অফ 10 কিং, অর্থাৎ এরকমই একটা যুদ্ধ আমরা দেখতে পাই, যে 10 রাজার যুদ্ধ। সেরকম কি এখানে সোসাইটিতে অনেকগুলো ক্ল্যান ছিল, এবং একটা এরকম ক্ল্যান ছিল যেটা হচ্ছে ভারত ক্ল্যান ছিল। এই ভারত ক্ল্যানের, এই ভরত গোষ্ঠীর একজন রাজা ছিলেন যার নাম সুদাস। কি নাম? সুদাস। আই রিপিট, কি নাম? সুদাস। এবং আরও এখানে অনেকগুলো কিন্তু ক্ল্যান ছিল, এবং এরকম 10জন রুলার একত্রিত হয়েছিলেন কার বিরুদ্ধে? এই সুদাসের বিরুদ্ধে। এই 10জন রুলারের মধ্যে 5টা আর্য গোষ্ঠী ছিল, 5টা ননার্য গোষ্ঠী ছিল। এবং এই 10টা রুলারকে যিনি হেড করেছিলেন তিনি কে ছিলেন? পুরু ছিলেন। এবং এদের মধ্যে পুরুষানী নদীর তীরে যুদ্ধ হয়। পুরুষানী নদী মানে রাভি নদী। এই পুরুষানী নদীর তীরে যুদ্ধ হয়, এবং এখানে সুদাস ডিফিটেড
পুরুষ। এখানে সুদাস জয়ী হয়, উইনার হয়, কিন্তু পুরু কি হয়, ডিফিটেড হয়। মাথায় রাখবে 10,000 যুদ্ধ। এরপরে আমরা যদি দেখি যে ঋগ্বৈদিক ইকোনমি, তাহলে আমরা কি কি দেখলাম এই পর্যন্ত? আমরা কিন্তু এই পর্যন্ত আমরা কি দেখছিলাম, যে ঋগ্বেদিক এজের সোশ্যাল লাইফটা পড়ছিলাম। আমি যেগুলো যেগুলো বলছি এগুলোই জাস্ট পড়ে যাও, এখান থেকে প্রশ্ন কিন্তু আর বেশি এখান থেকে আসবে না। এরপরে আমরা দেখতে পাবো কি এখানে ঋগ্বেদিক ইকোনমি। হোয়াট ইজ ঋগ্বেদিক ইকোনমি? ইকোনমি মাথায় রাখবে আমরা যদি দেখি, আমরা কি দেখব, যদি আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে দেখছিলাম, তো সেখানে কী ছিল, সেখানকার যে ইকোনমিটা ছিল, সেই ইকোনমিটা কী ছিল, তারা কিন্তু ট্রেড টাইপের ছিল, তাই না? ট্রেড তারা করতো, এক্সটার্নাল ইন্টারন্যাশনাল ট্রেডে তারা কিন্তু ইয়ে ছিল, কিন্তু তাদের এগ্রিকালচারটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট ভূমিকা তারা পালন করেছিল, এগ্রিকালচারটা। কিন্তু এখানে আমরা ঋগ্বেদিক ইকোনমিতে যদি দেখে থাকি, ঋগ্বেদিক ইকোনমিটা মূলত তারা প্যাস্টোরাল সোসাইটি ছিল, অর্থাৎ পশুপালক যেটা বলতে পারো। ক্যাটেল রেয়ারিং তাদের মেন অ্যাক্টিভিটিস ছিল, ঠিক আছে? এগ্রিকালচারটা এই সময় মুখ্য প্রফেশন হিসেবে ছিল না, এই সময় ক্যাটেল রেয়ারিং বা প্যাস্টোরাল সোসাইটি ছিল। এবং মাথায় রাখবে যে ঋগ্বেদিক পিরিয়ডে কিন্তু ক্যাটেল অর্থাৎ পশু, বিশেষ করে গরু, কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান তিনি গরু লাভ করত। এবং এখানে এটা ধরা হয় যে ক্যাটেল এবং কাউ এইদেরকে সম্পদ হিসাবে মেজার করা হতো। এখন যেরকম আমরা টাকা পয়সা সোনা গয়না এরকম করি, যুদ্ধ হলে আগেকার দিনে রাজা, আমরা যখন মধ্যযুগের ভারত দেখব, তখন যেরকম যুদ্ধ বিভিন্ন সম্পদের লোভে হতো, বা সেরকম কিন্তু তখন কিন্তু যুদ্ধটা, অর্থাৎ ঋগ্বেদিক পিরিয়ডে, মাথায় রাখো 1500 থেকে 1000 বিসিইর মধ্যে, এই সময়টাতে যুদ্ধ বিগ্রহ যখন হচ্ছিল আর্য ননার্যদের মধ্যে, তখন কিন্তু সম্পদ নিয়ে যুদ্ধ হতো না, তখন কি হতো, গরু এবং পশু নিয়ে যুদ্ধ হতো। এবং এটা মানা হতো যে যার কাছে যত গরু আছে সে শত তোমার কি বলে, সে শত ধনী, ঠিক আছে? ওয়েলদি ম্যানকে গোমত বলা হতো। এরকম ট্রেড এবং কমার্সের উল্লেখ তেমন দেখা যায় না এখানে। এবং এখানে মাথায় রাখবে কোনো প্রাইভেট প্রপার্টির কনসেপ্ট কিন্তু এই সময় ছিল না। এই আর্যরা কি করতো, একটা ক্ল্যান গোষ্ঠী হিসেবে থাকতো, এবং কোনো সম্পত্তি তারা ক্ল্যান এনজয়েড অ্যাজ এ হোল, তারা একত্রে সেই জিনিসটাকে করতো, যে এটা একটা সম্পত্তি আছে, এটা আমাদের সবার সম্পত্তি, ঠিক আছে? পার্সোনাল প্রাইভেট প্রপার্টি বলে কিন্তু কোনো কনসেপ্ট এই সময় ছিল না ঋগ্বেদিক ইকোনমিতে। মাথায় রাখবে এই সময় কারেন্সি একটা ছিল, সেটা হচ্ছে নিক্স গোল্ড, এটা হচ্ছে সোনার একটা কয়েন ছিল এখানে। এবং বাটার সিস্টেম এই সময় ছিল, এক্সচেঞ্জ অফ মিডিয়াম বলতে, অর্থাৎ দেওয়া নেওয়াটা যে হতো, আদান প্রদান হতো, সেটা বাটার সিস্টেমে হতো। তোমরা ইকোনমিতে নিশ্চয়ই পড়েছো বাটার সিস্টেমটা কি। এরপর আমরা দেখবো যে নো রেগুলার রেভিনিউ সিস্টেম। এই সময় রাজা কিন্তু রেগুলারভাবে কোনো ট্যাক্স, রাজা বলতে যে হেড ছিল, বিভিন্ন ক্ল্যানের যে হেডগুলো ছিল, সেই হেডগুলো কিন্তু কোনো কী করতো, তারা কিন্তু রেগুলারভাবে কিন্তু কোনো রেভিনিউ সিস্টেম এই সময় কিন্তু ছিল না, ঠিক আছে? মাথায় রাখবে। এবং এই সময় যে জনগুলো, অর্থাৎ যে জনগুলো, যেটা সর্ববৃহৎ একক ছিল, এই জনগুলো কিভাবে চলতো, এরা কিন্তু বালি নামে একটা ভলেন্টারি ট্যাক্স ছিল, অর্থাৎ নিজের ইচ্ছে মতো, এই বালি বলতে একটা ট্যাক্স, এই নিজের ইচ্ছে মতো সেটা দিতে হতো। এই ইচ্ছে মতো ট্যাক্সটা দিয়েই কিন্তু এই জনগুলো চলতো, তাদের সেখান থেকেই খরচাপাতি চলতো। এবং বিভিন্ন যা যুদ্ধের সময় যে জিনিসগুলো জয়ী হয়, সেই জিনিসগুলো দিয়েই কিন্তু খরচাপাতি চলতো। নির্দিষ্ট কোনো ট্যাক্স সিস্টেম ছিল না যে এটা তোমাকে রাজাকে দিতে হবে। এরপরে এখানে এগ্রিকালচারের দিক থেকে শিফটিং এগ্রিকালচার ছিল এই সময়, মাথায় রাখবে। এখানে ওয়ানলি জব অ্যান্ড বার্লে মেনশনড আছে। শিফটিং এগ্রিকালচার বলতে কি, পাহাড় জঙ্গল কেটে চাষবাস করা, এবং সেটা হয়ে গেলে আবার একটা নতুন জায়গায় যাওয়া, এটাকে শিফটিং এগ্রিকালচার বলা হয়। এবং এখানে ঋগ্বেদে শুধুমাত্র জব এবং বার্লে, এই দুটো জিনিস কিন্তু মেনশন করা আছে। আমরা হোইট রাইস এগুলো কিন্তু দেখতে পাই না। তারা উডেন প্লাগ এটা করেছিলেন, ব্যবহার করতো। এবং এখানে কি করা হতো, তারা কিন্তু আয়রন টেকনোলজি ইউজ করতো না, অর্থাৎ 1500 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে তখনও কিন্তু আয়রন টেকনোলজি আসেনি, সেটা 1200 থেকে শুরু হচ্ছিল, 1200 থেকে আয়রন এজ শুরু হচ্ছিল। তো প্রথমের দিকে ঋগ্বেদিক এজের দিকে কি হয়েছে, আয়রন সম্বন্ধে ততটা কিন্তু ফ্যামিলিয়ার ছিল না। তারা অবশ্যই কপারের সঙ্গে ফ্যামিলিয়ার ছিল, কারণ তার আগেই তো কপার যুগ চলে এসেছে, ক্যালকুলেটিক এজেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে মাথায় রাখবে ঋগ্বেদিক রিলিজিয়ানটা কি। ঋগ্বেদিক রিলিজিয়ানটা আমরা যদি লক্ষ্য করি, আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি জাস্ট এখানে বলে দিই তোমাদেরকে, যে একটা জিনিস মাথায় রাখবে, যে এই যে আমি সোসাইটির কথা যেটা বললাম তোমাদেরকে, যে সোসাইটিতে কি করা হতো, যে জনের যে হেড ছিল, জনপতি, এই জনের হেডকে আবার কখনো কখনো রাজন বলা হতো। কি বলা হতো, রাজন বলা হতো, তাই না? রাজন বলা হতো। এবং এই রাজনটা এই সময় কিন্তু যে সোসাইটির স্ট্রাকচারটা মনার্কিয়াল হলেও, মাথায় রাখবে মনার্কিয়াল মানে রাজতান্ত্রিক টাইপের হলেও, এই রাজনের যে পোস্টটা, এটা কিন্তু হেরিডিটারি ছিল না।
মানে বংশানুক্রমে কিন্তু এটা ছিল না, অর্থাৎ এই এই রাজনের পোস্টটাকে কিভাবে নিয়ন্ত্রিত হতো, বিভিন্ন ক্ল্যান থেকে তারা কিন্তু সিলেক্টেড হতো এই সময়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা ছাড়া পড়ে গেছিলো। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়, ঋগ্বেদিক ইকোনমি দেখলাম, ঋগ্বেদিক রিলিজিয়ান মাথায় রাখবে। এই সময় কি, যে ইন্দ্র, অগ্নি, বরুণা, সোমা, এই কয়েকটা গড, এই যমা এবং সাবিত্রী, এই 6টা গড কিন্তু উল্লেখযোগ্য ছিল, মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে ইন্দ্র কিসের গড ছিল, তিনি গ্রেটেস্ট গড ছিলেন, নাম্বার 1 গড ছিলেন এই সময়। অগ্নি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট গড ছিলেন এবং গড অফ ফায়ার বলা হতো ইন্দ্রকে। বরুণা থার্ড মোস্ট ইম্পর্টেন্ট গড অফ ওয়াটার। সোমা গড অফ প্ল্যান্ট, কিং অফ গডস বলা হতো। যমা লর্ড অফ ডেথ, সাবিত্রী সোলার ডেটি, এই সাবিত্রীটা খুব ইম্পর্টেন্ট। একে গায়ত্রী মন্ত্র, এই গডকে কি করা হয়েছিল, গায়ত্রী মন্ত্র কিন্তু ডেডিকেট করা হয়েছিল এই সময়, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফ্যাক্ট যদি আমরা দেখতে করি যে মোস্ট ইম্পর্টেন্ট রিভার কিন্তু সরস্বতী রিভার, মাথায় রাখবে, এটা কিন্তু অনেকবার প্রশ্নে চলে আসে যে বৈদিক সভ্যতায় গঙ্গা নদীও দিয়ে দেবে, কিন্তু গঙ্গা নদীর উল্লেখ কিন্তু ততবার নেই এখানে। গঙ্গা নদীর উল্লেখ একবারই আছে এবং গঙ্গা নাম নিয়ে না, গোরা নাম নিয়ে আছে এখানে, এবং যমুনা নদীর উল্লেখ 3বার আছে এবং কালিন্দী। দেখো ঋগ্বেদিক এজে অর্থাৎ ঋগ্বেদে এই গঙ্গা নদীর উল্লেখ একবার আছে বলে কি বোঝা যায়, তখনও কিন্তু এটা বোঝা যায় যে আর্যরা কিন্তু গঙ্গা নদীর তীরে আসেনি, গঙ্গা নদীর এই দিকটায় কিন্তু তারা তখনও আসতে শুরু করেনি, ঠিক আছে, এই জন্য গঙ্গা নদী নিয়ে তারা কিন্তু ফ্যামিলিয়ার ছিলেন না। এটা হচ্ছে তোমার, আমরা দেখতে পাচ্ছি যে ঋগ্বেদিক এসে আমরা পড়লাম, আমি যেটা প্রথমে বলেছিলাম তোমাদেরকে যে কোন ভাগটা আমাদের হলো তারা দেখে নাও এখানে, যে এই যেটা, ঠিক আছে, এই ঋগ্বেদিক পিরিয়ডটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। কি কি কমপ্লিট করলাম, এখানকার ইকোনমি দেখলাম, সোসাইটি দেখলাম এবং রিলিজিয়ান দেখলাম। এরপরে আমরা দেখবো লেটার বেদিক পিরিয়ড। ওকে, সো চলো বন্ধুরা, আমরা এখন দেখবো লেটার বেদিক পিরিয়ড, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগের টাইম লাইনটা ভালো করে দেখে নাও, 1000 বিসি থেকে 500 বিসি। আচ্ছা, চলো আমরা তাহলে পরবর্তী বৈদিক যুগটা শুরু করি। দেখো, পরবর্তী বৈদিক যুগের তোমরা একটা ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য করবে যে এদের কিন্তু পলিটিক্যাল বলো, সোশ্যাল বলো, ইকোনমিক বলো, অর্থাৎ একটা জীবনের প্রত্যেকটা দিকেই কিন্তু কমপ্লেক্সিটিটা বেড়ে গেছিল অনেক, অর্থাৎ অনেক জটিলতা সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, প্রচুর কিন্তু জটিলতা সৃষ্টি হয়েছিল। যদি আমরা রিলিজিয়াস দিক থেকে বলি, রিলিজিয়াস দিক থেকে কি হয় যে পুজো অর্চনা প্রথমের দিকে ঋগ্বেদিক এজের দিকে যতটা সহজ ছিল, এই লেটার বেদিক পিরিয়ডে কিন্তু আমরা দেখতে পাই যে পুজো অর্চনা প্রচুর 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 পরিমাণে কিন্তু জটিল হয়ে পড়েছিল। অর্থাৎ একটা পুজো যদি ঋগ্বেদিক পিরিয়ডে খুব সিম্পলভাবে হয়ে যেত, লেটার বেদিক পিরিয়ডে কি দেখা যাচ্ছে যে সেই পুজোটা করতে বিভিন্ন নিয়মকানুন বানানো হলো। এবং মনে করো ঋগ্বেদিক পিরিয়ডে একটা পুজো করতে যেরকম একটা লোকই মনে করো পুজো করতে পারতো, কিন্তু সে লেটার বেদিক পিরিয়ডে মনে করো সেই পুজো করার জন্য একটা আলাদা শ্রেণী তৈরি হলো, পুরোহিতের মধ্যেও আবার বিভিন্ন টাইপ তৈরি হলো, সেখানে বিভিন্ন যাগযজ্ঞ, রাজস্ব, বিভিন্ন টাইপের যজ্ঞগুলো কিন্তু শুরু হলো। তারপরে যজ্ঞর সাথে সাথে স্যাক্রিফাইস শুরু হলো, বিভিন্ন বলিদান প্রথা, বিভিন্ন টাইপের কিন্তু প্রথা এখানে শুরু হয় রিলিজিয়াস দিক থেকে। শুধু রিলিজিয়াস দিক, তোমরা যদি পলিটিক্যাল লাইফে দেখো, পলিটিক্যাল লাইফে কি হচ্ছে, বিভিন্ন চেঞ্জ দেখা দিচ্ছে, কি চেঞ্জ দেখা দিচ্ছে সেগুলো আমরা আলোচনা করব। তারপরে সোশ্যাল লাইফে যদি দেখো, সোশ্যাল লাইফে ভেদাভেদ বেড়ে যাচ্ছে, অস্পৃশ্যতা বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। তো আমরা এক এক করে আলোচনা করি, চলো। তো প্রথমে যেটা দেখবো, দে মুভ টুয়ার্ড সাউথওয়ার্ড, অর্থাৎ আমি তোমাদের একটু আগেই বললাম যে ধীরে ধীরে তারা কি করবে, এই দিকটাতে তারা এগিয়ে আসবে। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র অর্থাৎ যেটা ছিল, সেই জনগুলো কি হয়ে যাচ্ছে, কয়েকটা মিলে বড় বড় জনপদ তৈরি করছে, এবং এই জনপদগুলোকে বলা হচ্ছে রাষ্ট্র টাইপের হিসেবে কিন্তু তখন বলা হচ্ছে। এবং বেদাস আমরা দেখতে পাচ্ছি, মাথায় রাখবে যে বেদের মধ্যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই 4টে বেদের মধ্যে ঋগ্বেদই এমন একমাত্র বেদ এবং ওল্ডেস্ট বেদ যেটি ঋগ্বেদিক পিরিয়ডে কম্পাইল্ড হয়েছিল। তাছাড়া বাদবাকি 3টে বেদই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেটার বেদিক এজে কিন্তু কম্পাইল্ড হয়েছিল। এবং এখানে মাথায় রাখবে যে আমরা যেরকম আগে দেখলাম যে যুদ্ধ বিগ্রহগুলো কাউ ক্যাটেলসদের নিয়ে হচ্ছে, কিন্তু লেটার বেদিক এজে আমরা দেখতে পাচ্ছি আর কাউ ক্যাটেল নিয়ে কিন্তু যুদ্ধ হচ্ছে না। এই সময় কিন্তু কি দেখা যাচ্ছে, মানুষের লোভ বেড়ে যাচ্ছে, এই সময় সম্পত্তি নিয়ে যুদ্ধ হচ্ছে, সাম্রাজ্য নিয়ে যুদ্ধ হচ্ছে, তার রাজ্য বিস্তার নিয়ে যুদ্ধ হচ্ছে। এই সময় কিন্তু এই জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারি। ফ্যাক্ট যেটা দেখতে পাচ্ছি, আমরা যেরকম দেখলাম যে প্যাস্টোরাল সোসাইটি ছিল, ক্যাটেল রেয়ারিং অর্থাৎ পশুপালক যাদের মূলত পেশা ছিল, এরাই কিন্তু কি করছে, ধীরে ধীরে এগ্রিকালচারের দিকে শিফট হচ্ছে। কেন এগ্রিকালচারের দিকে শিফট হচ্ছে, আমরা ধীরে ধীরে দেখতে পাবো যে 1200 খ্রিস্টাব্দ থেকে কিন্তু আয়রনের শুরু হয়, এবং এই লৌহ যুগ যখনই শুরু হচ্ছে, মানুষের মধ্যে কি দেখা দিচ্ছে,
নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, নতুন নতুন টুলস তৈরি হচ্ছে, নতুন নতুন তারা টেকনোলজি আবিষ্কার করছে, চাষবাসের সুন্দর সুন্দর তারা পদ্ধতি চাষ করছে, লাঙ্গল তৈরি করছে, বিভিন্ন হাতিয়ার তৈরি করছে, সেগুলো দিয়ে চাষবাস করতে তাদের সুবিধা হচ্ছে। তো এই সমস্ত কারণে কিন্তু মানুষ ধীরে ধীরে এগ্রিকালচার বেসড একটা কিন্তু এই সময় ইকোনমি আমরা দেখতে পাই। এবং এখানে যে কিংশিপ যেটা আমরা বলেছিলাম, যে রাজন যেটা ছিল, সেই রাজনটা আগে যেরকম সিলেক্টেড হতো অ্যামাংস্ট দ্য ক্ল্যান্স মেম্বার, কিন্তু এখানে কি হচ্ছে, এবং সেটা হেরিডিটারি ছিল না, কিন্তু এইখানে লেটার বেদিক পিরিয়ডে আমরা সেটাই দেখতে পাবো যে সেই রাজার যে স্থানটা, সেই রাজার স্থানটা কিন্তু বংশানুক্রমিক হয়ে পড়ছে। এবং এটা মাথায় রাখবে যে প্রত্যেকটা রাজাই নিজেদের সুপ্রিমেসি জাহির করার জন্য, নিজেদের ক্ষমতা জাহির করার জন্য, শক্তি বৃদ্ধি করার জন্য বিভিন্ন রিচুয়ালস করে থাকতেন এই সময়। আমি তোমাদের কি বললাম যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কমপ্লেক্সিটির সৃষ্টি হয়েছিল এই সময়, কমপ্লেক্স হয়ে গেছিলো জীবনযাত্রা, মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলো। ঠিক আছে, তো কিং ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি এই সময় রাজারা তাদের শক্তি বৃদ্ধি করার জন্য, অর্থাৎ তাদের সুপ্রিমেসিটা জনসাধারণের মধ্যে বসানোর জন্য তারা বিভিন্ন যজ্ঞ তৈরি করতো। সেই যজ্ঞগুলো কি কি হতো? রাজাসূয় যজ্ঞ। সেই রাজাসূয় যজ্ঞটা কি? তার টু কনফার সুপ্রিমেসি অফ দ্য কিং। এরপরে অশ্বমেধা যজ্ঞ। অশ্বমেধা যজ্ঞটা কি? রয়্যালস হর্সকে ছেড়ে দেওয়া হতো। এবার ঘোড়াটা যতদূর দৌড়ে যাবে সেই পুরো অঞ্চলটা, ঘোড়াটা যতদূর দৌড়ে যাবে সেই অঞ্চলটা সে রাজাটার হয়ে গেল। এরকমভাবে কিন্তু সেই সময় বিভিন্ন যজ্ঞ শুরু হয়েছিল। এবার লেটার বেদিক সোসাইটি আমরা দেখব যে লেটার বেদিক সোসাইটি কিন্তু বর্ণ সিস্টেম প্রিভিলেন্ট হয়ে যায়, অর্থাৎ বর্ণ ভেদাভেদ প্রথা কিন্তু এই সময় চলে আসে। কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং এগুলো কিন্তু এখন কিন্তু আগে যেরকম ওয়ার্ক বেসড ছিল, এখন কিন্তু সেটা বার্থ বেসড হয়ে গেছে। অর্থাৎ শূদ্রের ছেলে শূদ্রই হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই। এবং পজিশন অফ ওমেন লস্ট দেয়ার ইম্পর্টেন্স। ওমেন যেটা আমরা দেখেছিলাম যে ঋগ্বেদিক পিরিয়ডে ওমেনের একটা আলাদা স্থান ছিল, কিন্তু এইখানে আমরা দেখতে পাই যে লেটার বেদিক সোসাইটিতে ওমেন কিন্তু তার ইম্পর্টেন্সটা কী হচ্ছে, লস্ট হয়ে গেছিলো। এবং একটা বিষয় এখানে কি, যে ঋগ্বেদিক এজে ওমেন্সরা কিন্তু এই যে সভা সমিতি এগুলোতে কিন্তু পার্টিসিপেট করতো, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসে তারা কিন্তু পার্টিসিপেট করতো। কিন্তু লেটার বেদিক সোসাইটিতে আমরা দেখতে পাই তারা কিন্তু পার্টিসিপেট করাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এবং এরপরে আমরা এখানে চতুরাশ্রম প্রথা বলে আরেকটা প্রথা আমরা দেখতে পাই, যেটা ব্রহ্মচার্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটে প্রথার কিন্তু এখানে উল্লেখ হয়েছিল। তোমরা অলরেডি জানো যে ব্রহ্মচর্য কাকে বলে, গৃহস্থ কাকে বলে, বানপ্রস্থ কাকে বলে এবং সন্ন্যাস কাকে বলে। এরপর আমরা দেখতে পাচ্ছি লেটার বেদিক ইকোনমি, যেটা আমরা বলছিলাম যে যেহেতু আয়রন ফেস কালচার শুরু হলো, ইউজ অফ আয়রন শুরু হলো, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হলো, এই জন্য কিন্তু আমরা দেখতে পাই যে এগ্রিকালচার এমার্জড অ্যাজ এ চিপ মিনস অফ লাইভলিহুড, যেটা আমি বললাম। এবং এখানে রাইস, সুইট এই জিনিসগুলো চাষ করা হতো। ট্যাক্স বিকেম ম্যান্ডেটারি, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম বালি নামে যে ট্যাক্সটা ছিল সেই ট্যাক্সটা ভলেন্টারি ছিল। এর ঋগ্বেদিক লেটার বেদিক ইকোনমিতে আমরা দেখতে পাই যে সেই ট্যাক্সটা কিন্তু ম্যান্ডেটারি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আমরা লক্ষ্য করব সেটা কি, আহ, এক মিনিট, ওকে। সো এখানে দেখো তাহলে কি হচ্ছে এখানে। এরপর আমরা লেটার বেদিক রিলিজিয়ন দেখতে পাই। রিলিজিয়নটা মোর কমপ্লেক্স হয়ে যায়, যেটা আমি আলোচনা করলাম, মোর স্যাক্রিফাইসেস, মোর যজ্ঞস, মোর যজনাস ইত্যাদি। ঠিক আছে, এবং এখানে বিষ্ণু, রুদ্র, পুষণ বিকেম মেজর গড। আমরা দেখেছিলাম যে এখানে যেমন এইখানে যদি আমরা লক্ষ্য করি ইন্দ্র, অগ্নি, বরুণা, সোমা, এই গডসগুলো তাদের কিন্তু ইম্পর্টেন্স হারিয়ে ফেলে, এবং তাদের জায়গায় যে মাইনর গডগুলো ছিল ঋগ্বেদিক এজের, এরাই কিন্তু এখানে মেজর গড হয়ে ওঠে, অর্থাৎ প্রধান প্রধান দেবতা হয়ে ওঠে। কে কে? বিষ্ণু, রুদ্রা, পুষণ বিকাম মেজর গড। ওকে, এরপরে আমরা পার্টস অফ বেদা। ওকে, এরপরে আমরা চলে আসছি কিসে? বেদিক লিটারেচারে। বেদিক লিটারেচারটা আমরা লক্ষ্য করবো এবার। ওকে, সো বেদিক লিটারেচার যদি আমাদের বলতে হয় তাহলে আমরা প্রথমেই যেটা ভাগটা পড়ব যে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যে লিটারেচার সেটা হচ্ছে কি আমাদের বেদ। ঠিক আছে, বেদ। এই বেদ নিয়ে আমরা প্রথমে দেখি যে বেদের কয়টা পার্ট, তারপরে বেদের প্রকারভেদ দেখব, কি কি বেদ আছে, সেই বেদগুলোতে কি কি বলা আছে, সেই বেদের মধ্যে কোন কোন পার্টে কি কি ইম্পর্টেন্ট কিছু বলা আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে বেদকে, প্রত্যেকটা বেদ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই চার ভাগে বিভক্ত আছে। কি আছে? প্রত্যেকটা বেদই কি আছে? চার ভাগে বিভক্ত আছে। কোন কোন বেদ? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। অর্থাৎ বলতে গেলে এটা এরকম যে এটা যদি একটা বেদ হয়, এই বেদের চারটি পোর্শন আছে একটা বেদে, প্রত্যেকটা বেদে। কি কি বেদ? প্রথমটা সংহিতা, তারপরটা ব্রাহ্মণ, তারপরটা আরণ্যক, তারপরটা উপনিষদ। আমরা আলোচনা করি ডিটেলসে কিভাবে হচ্ছে। মনে করো এটা একটা বেদ। ঠিক আছে, এটা একটা বেদ। বেদের প্রথম
প্রথম পোর্শনটা যদি ব্রাহ্মণ হয়, সংহিতা হয়, তারপরেরটা হবে ব্রাহ্মণ, তারপরটা আরণ্যক, তারপরটা হবে উপনিষদ। সংহিতাটা কি? এই সংহিতা পোর্শনে কি আছে? প্রত্যেকটা মন্ত্র আছে, ঠিক আছে? 4টে বেদে আমরা দেখতে পাই ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ দেখতে পাই। তো সেই প্রত্যেকটা বেদেরই মন্ত্রগুলো, অর্থাৎ সেখানে যা কিছু বলতে চাওয়া হয়েছে, সেই মন্ত্রগুলো, সেই যা কিছু বলতে চাওয়া হয়েছে সেগুলো মন্ত্র আকারে এই সংহিতা পোর্শনে অ্যাড করা আছে। এবং সেই মন্ত্রগুলোর এক্সপ্লেনেশন, অর্থাৎ সেই মন্ত্রগুলো সুন্দরভাবে গদ্য আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে ব্রাহ্মণ পোর্শনে, অর্থাৎ তার পরের পোর্শনে। প্রথম যেগুলো বলা আছে সংহিতা, এগুলোই সুন্দর আকারে গদ্য আকারে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, যেন সাধারণ মানুষ সেটাকে বুঝতে পারে। এবং এছাড়াও আরণ্যক জিনিসটা কি? আরণ্যকটা হচ্ছে এটা, আরণ্যক পড়ার আগে তাহলে আমরা জানলাম সংহিতা, ব্রাহ্মণ। আরণ্যক জিনিসটা কি? আরণ্যক কোথায় লেখা হতো? ফরেস্টে লেখা হতো। কাদের দ্বারা? হারমিটদের দ্বারা। হারমিটস বলতে যারা তপস্যা করতো, ঠিক আছে? এবং এই হারমিটসদের দ্বারা কি করা হতো? এই জিনিসটা লেখা হতো, বেদের তৃতীয় পোর্শনটা। এবং এখানে কাদের জন্য লেখা হতো? তাদের শিষ্যদের জন্য লেখা হতো, ঠিক আছে? এবং এই জিনিসটা কনক্লুড করতো ব্রাহ্মণকে, অর্থাৎ এখানে সংহিতাটা মেন, ঠিক আছে? সংহিতাটা মেন, এবং সংহিতাটাকে বোঝানোর জন্য ব্রাহ্মণ বোঝানো হচ্ছে, তাকে এক্সপ্লেনেশন করা হচ্ছে। এবং এখানে আরও যদি কিছু বলার থাকে এই ব্রাহ্মণের মধ্যে, সেই পোর্শনটা কে ফুলফিল করছে? আরণ্যক ফুলফিল করছে। এবং আরণ্যকটা কে লিখছিল? ফরেস্টের বিভিন্ন সন্ন্যাসীরা এই জিনিসটাকে লিখছিল, আরণ্যকটাকে লিখছিল, বেদের আরণ্যক পোর্শনটাকে। এবং এখানে কি কাদের জন্য লিখছিল? তাদের শিষ্যদের জন্য, ঠিক আছে? এবং এটি কনক্লুড করতো ব্রাহ্মণই, অর্থাৎ ব্রাহ্মণে কিছু যদি ছাড়া পড়ে থাকে বা ব্রাহ্মণে আরও কিছু যদি বোঝাতে হয়, সেটি কিন্তু এখানে লেখা হতো। এবারে উপনিষদ পোর্শনটা কি? উপনিষদ পোর্শনটা হতো, এটা শেষ পোর্শন প্রত্যেকটা বেদের। এখানে ঋষিরা, বিভিন্ন মনীষীরা কি করতো? এই সংহিতা, ব্রাহ্মণ, এই পোর্শনগুলোকে ভালোভাবে পড়তো। পড়ার পরে কি করতো? এই জিনিসগুলোই জনসাধারণের মাঝে প্রবচন দিত, অর্থাৎ বলতো, এবং তারা যা যা বলতো সেগুলোই কিন্তু উপনিষদে এখানে বলা আছে। তো প্রত্যেকটা বেদের তোমরা 4টে ভাগ দেখলে, এবং তারপরে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা বেদের একটা অ্যাপ্লাইড নলেজ আছে। সেই অ্যাপ্লাইড নলেজটা কি? সেইটাকে বলা হয় উপবেদা। আমরা লক্ষ্য করব প্রথমেই ঋগ্বেদা নিয়ে। ঋগ্বেদাতে কি বলা হচ্ছে? মাথায় রাখবে কম্পোস্ট অফ ঋগ্বেদা পিরিয়ড। প্রথমে, আচ্ছা, এটা এখানে কি বলা হয়েছে? আচ্ছা, ঋগ্বেদা এখানে লক্ষ্য করো। স্যার, ঋগ্বেদাটা কি? ঋগ্বেদ এখানে বলা হচ্ছে যে ঋগ্বেদটা যেহেতু আমরা দেখতে পাই যে যেহেতু প্রথম 1500 থেকে 1000 বিসির মধ্যে এটি কম্পোস্ট করা হয়েছে, এবং এই সময় এই ঋগ্বেদটার যা যা কিছু লেখা আছে সেটার মোটামুটি আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব যে ঋগ্বেদের যে সংহিতাটা আছে, অর্থাৎ যেখানে মন্ত্রগুলো লেখা আছে, সেটা কি 1 থেকে 10টা মণ্ডলে ভাগ করা আছে। 10টা মণ্ডল বলতে পার্ট বলতে পারো, ভাগ। এই 1 থেকে 10টা মণ্ডলের মধ্যে 2 থেকে 7তম ভাগটা সব থেকে ওল্ডেস্ট, এবং তারপরে লেটার অ্যাডিশন 1 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার করা হয়েছে, ঠিক আছে? এই 3টে পার্ট পরে অ্যাড করা হয়েছে। তো এখানে এই মণ্ডলগুলোতে কি করা হয়েছে? বিভিন্ন আর্লি লাইফের, অর্থাৎ ঋগ্বেদীর পিপলের আর্লি লাইফের বর্ণনা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা লক্ষ্য করব 2 থেকে 7 মণ্ডল, এই 2 থেকে 7 পার্টটাকে ফ্যামিলি পার্ট বলা হয়, ফ্যামিলি বুক বলা হয়। কেন বলা হয়? কারণ এই পার্টগুলোতে সেই সময়ের কিছু বিখ্যাত মনীষীদের ফ্যামিলি নিয়ে এই 2 থেকে 7 পার্টগুলোতে, এই পার্ট মণ্ডলগুলোতে কিন্তু বলা হয়েছে। সেই বিখ্যাত মনীষীগুলোকে বিশ্বমিত্র, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ, গৃহসংহিতা, তারপরে বামদেবা, এই সমস্ত যে উল্লেখযোগ্য মনীষীরা সেই সময় ছিলেন, ঋষিমুনিরা, তাদের ফ্যামিলিকে উল্লেখ করে কিন্তু এই 2 থেকে 7-এ বিভিন্ন তাদের ডিটেলস এখানে বলা হয়েছে ঋগ্বেদের 2 থেকে 7 মণ্ডলে। এবং এখানে মণ্ডল 3-তে এটা মাথায় রাখবে, এখানে গায়ত্রী মন্ত্র কম্পোস্ট করা হয়েছে। এবং গায়ত্রীটা কে কম্পোস্ট করেছে? বিশ্বমিত্রা, ঋষি বিশ্বমিত্রা এই গায়ত্রী মন্ত্র কম্পোস্ট করা হয়েছে। এবং এটি কাকে ডেডিকেটেড করা হয়েছে? সোলার ডেইটি সাবিত্রী, সূর্যের দেবতা সাবিত্রীকে কিন্তু এটি ডেডিকেট করা হয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিবারের প্রশ্নে আসে। মণ্ডল 9টা কি দেখবো? কম্পিলেশন অফ সোমাহাইমস এখানে কম্পাইল করা হয়েছে। এবং মণ্ডল 10-এ এখানে 4 বর্ণের কথা আমরা জানতে পারি। ঋগ্বেদের মণ্ডল 10-এ 4 বর্ণের কথা জানতে পারি, প্রচণ্ড ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাচ্ছি কিসে? ফ্যাক্টটা কি? যে এখানে এই ঋগ্বেদের যে মন্ত্রগুলো, সেই মন্ত্রগুলো থেকে যারা রিসাইট করে তাদেরকে বলা হতো হোত্রী বলা হতো। কি বলা হতো? হোত্রী বলা হতো, ওকে? এবং এখানে এই ঋগ্বেদের যে উপবেদটা আছে, সেই ঋগ্বেদের উপবেদটা কি? আয়ুর্বেদা বলা হতো এটাকে। কি বলা হতো এটাকে? আয়ুর্বেদা। এবং এই যে বেদটাকে কে কম্পাইল্ড করেছিল? কম্পোস্ট কে করেছিল? বেদব্যাস, তাই না? ঋষি বেদব্যাস।
আচ্ছা, নেক্সট আমরা সামবেদে দেখতে পাচ্ছি। সামবেদেটা কি? এখানকার যে মন্ত্রগুলো ছিল, সেই মন্ত্রগুলো বেশিরভাগই ঋগ্বেদে থেকে নেওয়া হয়েছে। কিন্তু এগুলো কি একটা পোয়েটিক ম্যানারে ছিল। ঠিক আছে? পদ্য আকারে ছিল এবং এই কেন লেখা হয়েছিল? কারণ এগুলোকে গান আকারে এই জিনিসগুলোকে পড়তে হতো এই সময়। ঠিক আছে? উচ্চারণ করতো গান আকারে। এবং এখানে ১৮১০টা মেলোডিস আছে এবং এখানে বিভিন্ন রাগ আছে। তোমরা যেরকম জানো যে আ মা বিভিন্ন গানের সঙ্গীতের বিভিন্ন রাগ পাওয়া যায়, সেই রাগগুলো কিন্তু এখানে আছে এবং যেটি পরবর্তীকালে ধ্রুপদ রেগ যেমন সারেগামাপা এই সমস্ত রাগগুলো কিন্তু এই সামবেদ থেকে পাওয়া যায়। এবং এই কারণে এই সামবেদকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান সিঙ্গিং বলে থাকি। ঠিক আছে? ৭ মিউজিক্যাল নোট সারেগামাপা এবং এখানে এই যে পার্সনটা এই মন্ত্রগুলোকে সিং করে অর্থাৎ গায় তাদেরকে বলা হয় উদ্গতা এবং এই উপবেদের নামটা কি? গন্ধর্ববেদ, মাথায় রাখবে। সামবেদের উপবেদের নাম কি? গন্ধর্ববেদ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যজুর্বেদ। যজুর্বেদটা কি? এখানে এই যজুর্বেদে কি করা হতো? বিভিন্ন মন্ত্র অর্থাৎ প্রত্যেকটা বেদেরই কিন্তু আবার ৪ টে পাঠ থাকতো। কি, কি পাঠ? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ যেটা বলেছিলাম। তো সংহিতা পাঠে এখানে বিভিন্ন কি করা হতো? মন্ত্র থাকতো। কি মন্ত্র থাকতো? যে পূজা, অর্চনা, যাগযজ্ঞের বিভিন্ন রুলস এই সংহিতা পাঠটাতে কি করা হতো? বর্ণনা করা থাকতো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন প্রসিডিওর অফ পারফরম্যান্স অফ স্যাক্রিফাইসেস, তারপরে পার্সন, হ্যাঁ? এবং যে পার্সনটা এই যজুর্বেদটাকে উচ্চারণ করে পড়তো তাদেরকে অথর্ব বলা হতো। এর ইম্পর্টেন্ট ব্রাহ্মণ পোর্শনটা কি? এটা মাথায় রাখবে যে শতপথ ব্রাহ্মণ হচ্ছে এর ইম্পর্টেন্ট একটা ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ। যজুর্বেদের ইম্পর্টেন্ট ব্রাহ্মণটা কি? শতপথ ব্রাহ্মণ এবং ইম্পর্টেন্ট উপবেদটা কি? ধনুর্বেদা। আর সামবেদের ইম্পর্টেন্ট উপবেদটা কি? গন্ধর্ববেদা। ঠিক আছে? এই যে এটার লক্ষ্য করো এখানে এটা আয়ুর্বেদা এবং সামবেদেরটা কি? গন্ধর্ববেদা। এরপরে যজুর্বেদটা কি? ধনুর্বেদা এবং ইম্পর্টেন্ট ব্রাহ্মণটা শতপথ ব্রাহ্মণ। এরপরে অথর্ববেদ। অথর্ববেদে কি আছে? এখানে আর কিছু নেই। এখানে ব্ল্যাক ম্যাজিক, ম্যাজিক স্পেল এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে? অর্থাৎ ম্যাজিক বলো, ডিজিজ বিভিন্ন রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বিভিন্ন এই জিনিসগুলো কিন্তু এই অথর্ববেদে আছে এবং এর ইম্পর্টেন্ট যে ব্রাহ্মণটা সেটা হচ্ছে গোপদ ব্রাহ্মণ। ওকে এবং এর উপবেদটা কি আছে? শিল্পবেদা। ঠিক আছে? এর উপবেদটা কি আছে? শি ওকে, ওকে। তাহলে এই পর্যন্তই আমরা দেখতে পাচ্ছি আজকের ক্লাসটি থাকছে। মোটামুটিভাবে কী, কী পড়লাম, যা, যা ইম্পর্টেন্ট দরকার হয় বৈদিক সাহিত্য থেকে সেই সবগুলোই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার তোমাদের জাস্ট একটা লাগবে, জাস্ট একটা কিছু প্রশ্ন করতে হবে এখান থেকে তাহলে কিন্তু এই বেসিক সিভিলাইজেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকছে। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।